তাহলে আল্লাহর নামে শুরু করছি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের অনলাইন ক্লাসে তোমাদের শুভেচ্ছা ও স্বাগতম। আশা করি আল্লাহর অশেষ রহমতে তোমরা ভালো আছো, নিরাপদে আছো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমাদের গত দুইটি ক্লাসে আমরা রাষ্ট্র কি, রাষ্ট্রের প্রধান উপাদান কয়টি ও কি কি এ সম্পর্কে বিস্তারিত জেনেছিলাম। পাশাপাশি আমরা জেনেছিলাম রাষ্ট্রের অন্যতম একটি উপাদান সরকার কাকে বলে, সার্বভৌমত্ব কাকে বলে ইত্যাদি। তো শিক্ষার্থী বন্ধুরা, বিভিন্ন দৃষ্টিকোণ থেকে সরকারকে নানা ভাগে ভাগ করা হয়, যার ফলে সরকারের শ্রেণীবিভাগ নিয়ে তোমাদের মধ্যে একটু দ্বিধাদ্বন্দ্ব থাকতে পারে, যার জন্য আজকের এই ক্লাসটি যদি তোমরা মনোযোগ দিয়ে শোনো, তাহলে আশা করছি সরকারের শ্রেণীবিভাগ নিয়ে তোমাদের ধারণা পরিষ্কার হয়ে যাবে ইনশাআল্লাহ। সরকারের শ্রেণীবিভাগ নিয়ে আলোচনা করার পূর্বেই তোমাদের আমি প্রথমে সার্বভৌম বা সার্বভৌমত্ব সম্পর্কে একটু পুনরায় মনে করিয়ে দিচ্ছি। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সকলেই জানো সার্বভৌম ক্ষমতা হচ্ছে রাষ্ট্র গঠনের প্রধান 4টি উপাদানের মধ্যে অন্যতম একটি। এই সার্বভৌম ক্ষমতা হলো রাষ্ট্রের চূড়ান্ত ক্ষমতা, রাষ্ট্রের অবিভাজ্য ক্ষমতা, রাষ্ট্রের চরম ক্ষমতা এবং রাষ্ট্রের অহস্তান্তরযোগ্য ক্ষমতা। এই সার্বভৌম ক্ষমতার বলেই রাষ্ট্র তার অভ্যন্তরীণ ব্যক্তি বা প্রতিষ্ঠানকে বিভিন্ন আদেশ ও নিষেধ প্রদান করে থাকে এবং রাষ্ট্রের অন্তর্গত সকল ব্যক্তি ও প্রতিষ্ঠান রাষ্ট্রের দেয়া সেই আদেশ ও নিষেধগুলো যথাযথভাবে পালন করতে বাধ্য হয়। এই সার্বভৌম ক্ষমতার বলেই একটি রাষ্ট্র বহিরাষ্ট্রের প্রভাব থেকে মুক্ত থেকে স্বাধীনভাবে রাষ্ট্র পরিচালনা করে। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আশা করছি তোমরা সার্বভৌম ক্ষমতা সম্পর্কে স্পষ্ট ধারণা লাভ করতে পেরেছ। তাহলে চলো, এই সার্বভৌম ক্ষমতার উপর ভিত্তি করেই সরকারকে বিভিন্ন ভাগে ভাগ করা হয়। এই সার্বভৌম ক্ষমতার মালিকানার উপর ভিত্তি করে সরকারকে দুই ভাগে ভাগ করা যায়, এক গণতান্ত্রিক সরকার বা গণতন্ত্র, দুই হচ্ছে একনায়কতান্ত্রিক সরকার। তাহলে চলো আমরা এক এক করে জেনে নেই গণতান্ত্রিক সরকার কি এবং একনায়কতান্ত্রিক সরকার বলতে আমরা কি বুঝি। গণতন্ত্র বা গণতান্ত্রিক সরকার যে সরকার ব্যবস্থায় সার্বভৌম ক্ষমতার মালিকানা জনগণের উপর ন্যস্ত থাকে, জনগণই সার্বভৌম ক্ষমতার মালিক হয়, জনগণ তাদের ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে নির্বাচিত প্রতিনিধিদের মাধ্যমে রাষ্ট্র পরিচালিত হয়, এ ধরনের সরকারকে বলা হয় গণতান্ত্রিক সরকার। তাহলে বন্ধুরা, তোমরা নিশ্চয়ই এখন বলতে পারবে গণতন্ত্র বা গণতান্ত্রিক সরকার কাকে বলে। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা ঠিক বলেছ, যে শাসন ব্যবস্থায় সার্বভৌম ক্ষমতা জনগণের হাতে ন্যস্ত থাকে, জনগণ তাদের পছন্দের রাজনৈতিক দল বা ব্যক্তিকে ভোট দিয়ে জয়যুক্ত করে, নির্বাচিত প্রতিনিধিরা সরকার গঠন ও রাষ্ট্র পরিচালনা করে, তাকে গণতন্ত্র বলে। এই গণতন্ত্রের সুনির্দিষ্ট কিছু বৈশিষ্ট্য রয়েছে, আর যে বৈশিষ্ট্যগুলো গণতন্ত্রের সংজ্ঞার মধ্যেই তোমরা জেনে গেছো ইতিমধ্যেই। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, তোমরা বলো তো গণতন্ত্রের
কি কি বৈশিষ্ট্য হতে পারে? ধন্যবাদ, তোমাদের ধারণা ঠিক। গণতন্ত্রের অন্যতম বৈশিষ্ট্য হলো জনগণের হাতে ভোটাধিকার থাকে। জনগণ ভোট দিয়ে ভোটের অধিকার প্রয়োগ করে তাদের প্রতিনিধি নির্বাচন করে থাকে। গণতন্ত্রের 2 নম্বর বৈশিষ্ট্য হলো সার্বভৌম ক্ষমতা জনগণের হাতে থাকে, যা আমরা গণতন্ত্রের সংজ্ঞা ইতিমধ্যে জেনেছি। গণতন্ত্রের আরো একটি প্রধান বৈশিষ্ট্য হলো ক্ষমতার মূল উৎস হলো জনগণ। জনগণ ইচ্ছে করলেই সরকারকে পরিবর্তন করতে পারে, জনগণ ইচ্ছা করলেই সরকারকে ক্ষমতায় বসাতে পারে। গণতন্ত্রের আরো একটি প্রধান বৈশিষ্ট্য হলো জনগণ তাদের পছন্দের প্রতিনিধি নির্বাচন করে। তাহলে বন্ধুরা, গণতন্ত্রের মূল কথা হলো সার্বভৌম ক্ষমতার মালিক হবে জনগণ। তাহলে চলো আমরা জেনে নেই একনায়কতন্ত্র কি, বা একনায়কতন্ত্র বলতে আমরা কি বুঝি। একনায়কতন্ত্র জানার আগে আমরা পৃথিবীর মধ্যে কয়েকটি গণতান্ত্রিক রাষ্ট্রের নাম জেনে আসছি বন্ধুরা। পৃথিবীর অধিকাংশ রাষ্ট্রই এখন গণতান্ত্রিক রাষ্ট্র। তার মধ্যে আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশও একটি গণতান্ত্রিক রাষ্ট্র, এবং যুক্তরাষ্ট্র সহ পৃথিবীর অধিকাংশ রাষ্ট্রই এখন গণতান্ত্রিক রাষ্ট্র। তলার দেরি নয়, চলো আমরা এককেন্দ্রিক রাষ্ট্র সম্পর্কে একটু, বা এককেন্দ্রিক সরকার সম্পর্কে একটু ধারণা লাভ করি। বন্ধুরা, একনায়কতন্ত্র বা একনায়কতান্ত্রিক সরকার মূলত গণতান্ত্রিক সরকারের বিপরীত। বন্ধুরা, তোমরা গণতান্ত্রিক সরকারের সংজ্ঞার মধ্যে বা বৈশিষ্ট্যের মধ্যে ইতিমধ্যে জেনেছ যে সার্বভৌম ক্ষমতার মালিক হয় জনগণ। কিন্তু একনায়কতান্ত্রিক সরকার ব্যবস্থায় সার্বভৌম ক্ষমতায় জনগণের কোনো মালিকানা থাকে না। একনায়কতান্ত্রিক সরকার ব্যবস্থায় এই সার্বভৌম ক্ষমতার মালিক একক কোনো ব্যক্তি, গোষ্ঠী, দল বা প্রতিষ্ঠানের হাতে ন্যস্ত থাকে। তাহলে বন্ধুরা, তোমরা নিশ্চয়ই একনায়কতন্ত্র আর গণতন্ত্রের মধ্যে সুস্পষ্ট পার্থক্য লক্ষ্য করেছ, এবং একনায়কতন্ত্র ও গণতন্ত্রের সুস্পষ্ট সংজ্ঞা তোমরা ইতিমধ্যে জেনেছ। তাহলে আমরা একনায়কতন্ত্রের যদি সংজ্ঞা লিখতে চাই তাহলে আমরা এভাবে লিখতে পারি: সার্বভৌম ক্ষমতা যদি এক ব্যক্তি, দল বা প্রতিষ্ঠানের উপর ন্যস্ত থাকে তাকে একনায়কতন্ত্র বলে। পৃথিবীতে একনায়কতান্ত্রিক রাষ্ট্র বা দেশ খুবই কম, আর এই একনায়কতন্ত্রের একজন ব্যক্তির বা একটি দলের বা একটি প্রতিষ্ঠানের শাসন থাকে। এ ধরনের শাসন ব্যবস্থায় জনগণের অধিকারের কোনো স্বীকৃতি থাকে না। একক ব্যক্তি, দল, গোষ্ঠী বা প্রতিষ্ঠানের ইচ্ছা অনুযায়ী রাষ্ট্র পরিচালিত হয়। পৃথিবীতে একনায়কতন্ত্র সরকার যে রাষ্ট্রসমূহ মধ্যে বিদ্যমান, ওই রাষ্ট্রসমূহ সম্পর্কে আমরা জানব। এর আগে আমরা জেনে নিচ্ছি একনায়কতন্ত্রের কিছু বৈশিষ্ট্য। একনায়কতন্ত্রের প্রধান বৈশিষ্ট্য হলো এক ব্যক্তি বা দলের শাসন, জনগণের অধিকার ও ক্ষমতার কোনো স্বীকৃতি নেই, এবং একজনের ইচ্ছাই দেশ পরিচালিত হয়। পৃথিবীর মধ্যে একনায়কতান্ত্রিক কিছু দেশ রয়েছে, তার মধ্যে ফিজি নামক একটি দেশ, যে দেশে একনায়কতান্ত্রিক সরকার ব্যবস্থা বিদ্যমান। পাশাপাশি গিনি বিসাউ নামে আরেকটি দেশ, যেখানে একনায়কতান্ত্রিক সরকার ব্যবস্থা বিদ্যমান। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আমরা ইতিমধ্যে জানলাম সার্বভৌম ক্ষমতার মালিকানার উপর ভিত্তি করে সরকারকে দুই ভাগে ভাগ করা হয়, গণতন্ত্র এবং একনায়কতন্ত্র। আমরা গণতন্ত্রের সংজ্ঞা, গণতন্ত্রের বৈশিষ্ট্য, গণতান্ত্রিক দেশ, একনায়কতন্ত্রের সংজ্ঞা, একনায়কতন্ত্রের বৈশিষ্ট্য এবং একনায়কতান্ত্রিক দেশ বা রাষ্ট্রের উদাহরণ ইতিমধ্যে জেনেছি। তাহলে চলো বন্ধুরা,
এই সার্বভৌম ক্ষমতা লাভের উৎস অর্থাৎ সরকার কোথায় থেকে সার্বভৌম ক্ষমতাটা পাবে বা লাভ করবে, এর উপর ভিত্তি করে সরকারকে আবার দুই ভাগে ভাগ করা হয়। এক রাজতান্ত্রিক সরকার, দুই হচ্ছে প্রজাতান্ত্রিক সরকার। রাজতান্ত্রিক সরকার, যে সরকার ব্যবস্থায় সরকার প্রধান বা সরকার সার্বভৌম ক্ষমতা তার বংশ পারম্পরায় বংশগতভাবে বা পারিবারিকভাবে পেয়ে থাকে, তাকে বলা হবে রাজতান্ত্রিক সরকার। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, তোমরা বলো তো রাজতান্ত্রিক সরকার কাকে বলে? ধন্যবাদ, তোমরা ঠিক বলেছ। যে সরকার ব্যবস্থায় সরকার উত্তরাধিকারী সূত্রে শাসন ক্ষমতা বা সার্বভৌম ক্ষমতা লাভ করে তাকেই রাজতান্ত্রিক সরকার বলা হয়। পৃথিবীর মধ্যে প্রকৃত রাজতান্ত্রিক দেশ খুবই কম। প্রকৃত রাজতন্ত্র বর্তমানে সৌদি আরবে বিরাজমান। সৌদি আরবের সরকার ব্যবস্থা রাজতান্ত্রিক সরকার ব্যবস্থা। এই রাষ্ট্রের প্রধানগণ তাদের পারিবারিক সূত্রে রাষ্ট্র পরিচালনার ক্ষমতা বা সার্বভৌম ক্ষমতা লাভ করে থাকে। পৃথিবীর অনেক দেশ আছে বন্ধুরা, যেখানে প্রকৃত রাজতন্ত্র নয় বরং নিয়মতান্ত্রিক রাজতন্ত্র বিদ্যমান। তাহলে প্রশ্ন হলো, নিয়মতান্ত্রিক রাজতন্ত্র কি বা কাকে বলে? নিয়মতান্ত্রিক রাজতন্ত্র হলো যে সরকার ব্যবস্থায় গণতন্ত্রের পাশাপাশি শাসন ব্যবস্থার ঐতিহ্যকে ধরে রাখার জন্য রাজতন্ত্র টিকে থাকে, রাজ পরিবারও টিকে থাকে, পাশাপাশি জনগণের নির্বাচিত প্রতিনিধিরাও রাষ্ট্র পরিচালনায় অংশগ্রহণ করে। এরূপ যৌথ সরকার ব্যবস্থাকে বলা হচ্ছে নিয়মতান্ত্রিক রাজতন্ত্র। এখানে প্রকৃত ক্ষমতার অধিকারী হয় মূলত জনগণ দ্বারা নির্বাচিত প্রতিনিধিরাই, এবং নামে মাত্র বা নিয়ম অনুসারে ক্ষমতার প্রধান বা শ্রেষ্ঠ স্থানে অবস্থান করে রাজ পরিবারের সদস্যগণ। এ ধরনের সরকার ব্যবস্থাই হলো নিয়মতান্ত্রিক রাজতন্ত্র। পৃথিবীতে কিছু রাষ্ট্রে তাদের রাজনৈতিক ঐতিহ্যকে ধরে রাখার জন্য নিয়মতান্ত্রিক রাজতন্ত্র প্রচলিত, তার মধ্যে যুক্তরাজ্য, জাপান, সুইডেন, কানাডা এবং অস্ট্রেলিয়া উল্লেখযোগ্য। তাহলে আমরা বন্ধুরা এই সার্বভৌম ক্ষমতার বন্টনের উপর ভিত্তি করেও সরকার ব্যবস্থাকে আবার দুই ভাগে ভাগ করা হয়, এককেন্দ্রিক সরকার এবং যুক্তরাষ্ট্রীয় সরকার। এককেন্দ্রিক সরকার নাম থেকেই এই সরকারের সংজ্ঞা বা বৈশিষ্ট্য সম্পর্কে ধারণা করা যায়। এই ধরনের সরকার ব্যবস্থায় সার্বভৌম ক্ষমতা সরকারের একটি নির্দিষ্ট কেন্দ্রের মধ্যে পুঞ্জীভূত থাকে এবং একটি নির্দিষ্ট কেন্দ্র থেকে সমগ্র রাষ্ট্রে ক্ষমতার চর্চা করা হয়, রাষ্ট্র পরিচালনা করা হয়। এ ধরনের সরকার ব্যবস্থাই হলো এককেন্দ্রিক সরকার। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, তোমরা বলো তো এককেন্দ্রিক সরকার কাকে বলে? ধন্যবাদ, তোমাদের ধারণা সম্পূর্ণ ঠিক। যে সরকার ব্যবস্থায় সার্বভৌম ক্ষমতা একটি নির্দিষ্ট কেন্দ্রের হাতে ন্যস্ত থাকে তাকে এককেন্দ্রিক সরকার বলে। তাহলে আসে যুক্তরাষ্ট্রীয় সরকার। এককেন্দ্রিক সরকার ব্যবস্থার ঠিক বিপরীত ধারণা হলো যুক্তরাষ্ট্রীয় সরকার ব্যবস্থা। সাধারণত যে সমস্ত দেশের আয়তন অনেক বড়, যে সমস্ত দেশগুলো বিভিন্ন প্রদেশে বিভক্ত, ওই সমস্ত দেশে
একটি কেন্দ্র থেকে সমগ্র শাসন ব্যবস্থা সুষ্ঠুভাবে পরিচালনা করা সম্ভব হয় না, যার ফলে সমগ্র রাষ্ট্রের সব প্রদেশের মধ্যে সুষ্ঠুভাবে শাসন ক্ষমতা বা সার্বভৌম ক্ষমতা প্রয়োগের উদ্দেশ্যে সার্বভৌম ক্ষমতাকে বিভিন্ন ভাগে ভাগ করা হয়, বিভিন্ন প্রদেশের মধ্যে ভাগ করা হয়। প্রত্যেকটি প্রদেশে আলাদা আলাদা সরকার ব্যবস্থা থাকে এবং সবগুলো প্রদেশের সরকার ব্যবস্থাকে নিয়ন্ত্রণের জন্য একটি কেন্দ্রীয় সরকার থাকে, অর্থাৎ একটি কেন্দ্রীয় সরকারের অধীনে একাধিক প্রাদেশিক সরকারের সমন্বয়ে যুক্ত হয়ে এই ধরনের সরকার ব্যবস্থা গঠিত হয়। যেহেতু অনেকগুলো সরকার ব্যবস্থার যুক্ত রূপ বা সমষ্টিগত রূপ হচ্ছে যুক্তরাষ্ট্রীয় সরকার। তাহলে বন্ধুরা, তোমরা নিশ্চয়ই ইতিমধ্যে এককেন্দ্রিক সরকার এবং যুক্তরাষ্ট্রীয় সরকারের মধ্যে সুস্পষ্ট পার্থক্য উপলব্ধি করতে পেরেছ। যেখানে এককেন্দ্রিক সরকার ব্যবস্থায় সার্বভৌম ক্ষমতা একটি নির্দিষ্ট কেন্দ্রের উপর ন্যস্ত থাকে, আর যুক্তরাষ্ট্রীয় সরকার ব্যবস্থায় সার্বভৌম ক্ষমতা বা শাসন ক্ষমতা একাধিক প্রদেশের মধ্যে বিভক্ত থাকে। তাহলে বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ যে যুক্তরাষ্ট্রীয় সরকারের সংজ্ঞা যদি আমরা লিখতে চাই তাহলে আমরা এভাবে লিখতে পারি যে সরকার ব্যবস্থায় সংবিধানের মাধ্যমে কেন্দ্র ও প্রদেশের মধ্যে সার্বভৌম ক্ষমতা বন্টন করা হয় তাকে যুক্তরাষ্ট্রীয় সরকার বলে। পৃথিবীর বেশিরভাগ বড় রাষ্ট্রগুলোতে যুক্তরাষ্ট্রীয় সরকার ব্যবস্থা বিদ্যমান, যেমন কানাডা, যুক্তরাষ্ট্র, জার্মানি, আর্জেন্টিনা, ভারত ইত্যাদি। শিক্ষার্থী বন্ধুরা, ইতিমধ্যে আমরা বিভিন্ন দৃষ্টিকোণ থেকে সরকারের বিভিন্ন শ্রেণী বিভাগ সম্পর্কে ধারণা লাভ করেছি। যেমন আমরা প্রথমে জেনেছি গণতন্ত্র, যেখানে সার্বভৌম ক্ষমতার মালিক হচ্ছে জনগণ। তার ঠিক বিপরীত সরকার ব্যবস্থা আমরা জেনেছি একনায়কতন্ত্র, যেখানে সার্বভৌম ক্ষমতার মালিক হচ্ছে একটি ব্যক্তি, প্রতিষ্ঠান, গোষ্ঠী বা দল। তারপরে আমরা জেনেছি সার্বভৌম ক্ষমতার উৎস, অর্থাৎ সরকার কোন উৎস থেকে, কোন প্রতিষ্ঠান থেকে তার সার্বভৌম ক্ষমতা লাভ করে। আমরা জেনেছি যে সার্বভৌম ক্ষমতার উৎস অনুযায়ী সরকার দুই প্রকার, যেমন রাজতান্ত্রিক সরকার, প্রজাতান্ত্রিক সরকার। রাজতান্ত্রিক সরকার ব্যবস্থায় সরকার তার শাসন ক্ষমতা বা সার্বভৌম ক্ষমতা উত্তরাধিকারী সূত্রে বা পারিবারিক সূত্রে লাভ করে থাকে। প্রজাতান্ত্রিক সরকার ব্যবস্থায় সরকার তার শাসন ক্ষমতা বা সার্বভৌম ক্ষমতা জনগণের কাছ থেকে লাভ করে থাকে। তারপরে আমরা জেনেছি সার্বভৌম ক্ষমতা বন্টনের উপর ভিত্তি করে দুই প্রকার, এক কেন্দ্রিক সরকার ব্যবস্থা, যেখানে সার্বভৌম ক্ষমতা একটি নির্দিষ্ট কেন্দ্রের হাতে থাকে। তারপরে আমরা জেনেছি যুক্তরাষ্ট্রীয় সরকার ব্যবস্থা, যেখানে সার্বভৌম ক্ষমতা সংবিধান অনুযায়ী বিভিন্ন অঞ্চল বা প্রদেশের মধ্যে ভাগ করা হয়। এবার এই গণতান্ত্রিক সরকার ব্যবস্থাকে আইন ও শাসন বিভাগের সম্পর্কের আলোকে দুই ভাগে ভাগ করা হয়, এক সংসদীয় সরকার, দুই হচ্ছে রাষ্ট্রপতি শাসিত সরকার। এই বিভাজনটা মূলত গণতান্ত্রিক সরকারের বিভাজন। ইতিমধ্যে আমরা গণতান্ত্রিক সরকার কি সেটা জেনেছি। সংসদীয় সরকার, যে সরকার ব্যবস্থায় রাষ্ট্রের প্রধান ক্ষমতা মূলত সংসদ এবং মন্ত্রী পরিষদের উপর ন্যস্ত থাকে। মন্ত্রী পরিষদ আইনসভার নিকট বা সংসদ সদস্যদের নিকট তার কার্যক্রমের জন্য জবাব দিতে হয়।
তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আমরা যদি সংসদীয় সরকারের সংজ্ঞা লিখতে চাই তাহলে আমরা এইভাবে লিখতে পারি যে সরকার পদ্ধতিতে সরকারের শাসন বিভাগ আইন বিভাগের উপর নির্ভরশীল ও প্রধানমন্ত্রী সংসদের নিকট দায়ী থাকে তাকে সংসদীয় সরকার বলা হয়। এ ধরনের সরকার পদ্ধতিতে প্রধানমন্ত্রী প্রকৃত ক্ষমতার মালিক থাকে এবং রাষ্ট্রপতির নামেমাত্র বা নিয়মতান্ত্রিক ক্ষমতা প্রাপ্ত হন। প্রধানমন্ত্রী তার মন্ত্রী পরিষদের মাধ্যমে সমগ্র শাসন ক্ষমতা পরিচালনা করেন। প্রধানমন্ত্রী এবং তার মন্ত্রী পরিষদ তাদের কার্যক্রমের জন্য সংসদ সদস্যদের নিকট অর্থাৎ আইনসভার নিকট বা আইন বিভাগের নিকট জবাবদিহি করতে হয়। অন্যদিকে যেমন আমাদের বাংলাদেশ সংসদীয় সরকার পদ্ধতির দেশ, আমাদের বাংলাদেশ গণতান্ত্রিক দেশ, আমাদের বাংলাদেশ এককেন্দ্রিক সরকারের দেশ, আমাদের বাংলাদেশ প্রজাতান্ত্রিক দেশ। তাহলে বন্ধুরা, এবার আসে আমরা জানি রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থা। যে সরকার পদ্ধতিতে সরকার এর শাসন বিভাগ আইন বিভাগের উপর নির্ভরশীল নয় ও সংসদের নিকটও দায়ী থাকে না, তাকে রাষ্ট্রপতি শাসিত সরকার বলে। রাষ্ট্রপতি সরাসরি মন্ত্রী পরিষদ নিয়ে সমগ্র রাষ্ট্র পরিচালিত করেন। এ ধরনের সরকার পদ্ধতিতে রাষ্ট্রপতি তার মন্ত্রী পরিষদ নিয়ে সরাসরি দেশের শাসন ব্যবস্থা পরিচালনা করে। রাষ্ট্রপতি শাসিত পৃথিবীর মধ্যে অনেকগুলো রাষ্ট্র রয়েছে। তাদের মধ্যে উল্লেখযোগ্য মায়ানমার, আফগানিস্তান, ইরান, ফিলিপাইন, ব্রাজিল, যুক্তরাষ্ট্র ইত্যাদি। তাহলে বন্ধুরা, ইতিমধ্যে তোমরা, আমি আশা করছি সরকারের যে শ্রেণী বিভাগ, বিভিন্ন দৃষ্টিকোণ থেকে যে সরকারকে বিভিন্ন ভাগে ভাগ করা হয়, বিভিন্ন নামে নামকরণ করা হয়, এগুলো সম্পর্কে তোমরা পরিষ্কার ধারণা লাভ করতে পেরেছো। আমি আবারও তোমাদের বলছি, সরকারের এই শ্রেণী বিভাগটা মনে রাখতে হলে তোমাকে মনে রাখতে হবে সার্বভৌম ক্ষমতার মালিকানার দিকটি, তোমাকে মনে রাখতে হবে সার্বভৌম ক্ষমতার উৎসের দিকটি, তোমাকে মনে রাখতে হবে সার্বভৌম ক্ষমতার বন্টনের দিকটি। এই তিনটা দিক যদি তুমি মনে রাখো তাহলে তুমি খুব সহজেই এই সরকার ব্যবস্থাগুলোর মধ্যে সুস্পষ্ট ধারণা লাভ করতে পারবে এবং সুস্পষ্ট পার্থক্য নিরূপণ করতে পারবে। তাহলে বন্ধুরা, আজ আর নয়, তোমাদের জন্য ছোট্ট একটি বাড়ির কাজ। সরকারের যে বিভিন্ন ধরন বা পদ্ধতিগুলো রয়েছে, তোমরা একটি পোস্টার পেপার নেবে এবং এই পেপারের মধ্যে খুব সুন্দরভাবে এই সরকারের বিভিন্ন শ্রেণী বিভাগগুলো তোমরা প্রদর্শন করবে, উপস্থাপন করবে এবং তোমাদের কাজটি তোমাদের গুগল ক্লাসরুম অথবা তোমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের মধ্যে শেয়ার করবে। আমি তোমাদের কাজগুলো দেখবো ইনশাআল্লাহ। তাহলে বন্ধুরা, তোমাদের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে আজকের মতো এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।